বঙ্গবন্ধুর জীবনের একটিই ছিল লক্ষ্য, একটিই ছিল স্বপ্ন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার মানুষের মুক্তি। পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে তিনি থেকেছেন সোচ্চার, বারবার জেলে গেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু তিনি তার লক্ষ্য থেকে চ্যুত হননি কখনো। তিনি সমস্ত বাংলাদেশকে একটি মাত্র স্বপ্নে উদ্বুদ্ধ করেছেন। এক দেহ এক প্রাণ হয়ে উঠেছিল দেশ, আর একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠে ধ্বনিত হয়েছিল একটি মাত্র ধ্বনি, বাংলাদেশ। সম্মানিত সুধী মণ্ডলী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আজকের আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। আজকের আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শুরুতেই থাকছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও বঙ্গানুবাদ। প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না? অথচ নারী, পুরুষ এবং শিশুদের মধ্যে যারা দুর্বল তারা বলে, হে আমাদের প্রভু, আমাদের এই অত্যাচারী জনপদ থেকে নিষ্কৃতি দান করুন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থই বলেছেন। সূরা আন-নিসা আয়াত নং ৭৫। সূরাটি মদিনায় অবতীর্ণ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ ও বঙ্গানুবাদ। নমস্কার, আমি গীতা পাঠ করব। আমার নাম প্রত্যয় দাশগুপ্ত, ৭ম শ্রেণী, গ শাখা। ওং তৎসৎ। পাঠ করছি শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অধ্যায়ের ২১ নং শ্লোক। ইয়াদ্যাদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতর জনঃ স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতে সকলে সুখী হোক, কেউ যেন দুঃখ কষ্ট না পায়। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ ও বঙ্গানুবাদ। নমস্কার, আমার নাম প্রফেল খিসাল হলো। আমি ত্রিপিটক পাঠ করছি। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি,
দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। এবার পাঠ করছি ত্রিপিটকের সূত্রনিপাত গ্রন্থের বসল সূত্র থেকে। ন যচ্চা হতি ব্রাহ্মণ, ন যচ্চা বসল হতি, কম্মুনা ব্রহ্মণ হতি, কম্মুনা হতি ব্রাহ্মণ। ন জটাহি ন গোত্তেহি ন যচ্চা হতি ব্রাহ্মণ, যম হি সমচ্চ ধম্ম চ, শুচিস চ ধম্ম ব্রাহ্মণ। অর্থাৎ জন্মের দ্বারা কেউ বসল বা চণ্ডাল হন না, তেমনি জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হন না। কর্মের দ্বারা মানুষ চণ্ডাল হয় এবং কর্মের দ্বারাই ব্রাহ্মণ হন। আবার জটার দ্বারা, গোত্রের দ্বারা এবং জাতি দ্বারা কেউ ব্রাহ্মণ হন না, বরং যিনি স্বধর্ম পরিজ্ঞাত হয়েছেন তিনি পবিত্র এবং তিনি প্রকৃত ব্রাহ্মণ। সর্বে সত্তা সুখিনা হন্তু, অর্থাৎ জগতের সকল প্রাণী যেন সুখী হোক। সাধু সাধু সাধু। নমস্কার। যতই দিন যাচ্ছে বঙ্গবন্ধু যেন ততই উজ্জ্বল হয়ে উঠছেন বাংলা ও বাঙালির বুকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাকে ভালোবাসা জানাচ্ছে যেমন বাংলাদেশ, তেমনি তার এই ভাষণটিও আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। তা এখন ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের তালিকাভুক্ত। বঙ্গবন্ধুর এই ভাষণের ঐতিহাসিকতা নিয়ে এবার বক্তব্য প্রদান করবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দিবা শাখার সিনিয়র উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুন নবী। আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালের এই দিনে, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। ওই দিনটি ছিল গোটা পৃথিবীর জন্য স্মরণীয়। প্রেক্ষাপট ছিল ভিন্ন। কেনই বা 7ই মার্চ আসবে, এটা একটু পিছনে গিয়ে বলতে হবে। 1947 সালে ধর্মভিত্তিক যে রাষ্ট্র গঠিত হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে, ভারত এবং পাকিস্তান, তখনই এই নবগঠিত দেশ পাকিস্তান যে দুই ভাগে বিভক্ত ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তখন থেকেই 47 সাল থেকেই পূর্ব পাকিস্তানের জনসাধারণ ছিল অবহেলিত, অর্থনৈতিকভাবে বৈষম্যের মধ্যে ছিল, শিক্ষায় পিছনে পড়েছিল। সর্বোপরি বৃহৎ জনগোষ্ঠী পূর্ব পাকিস্তানে থাকা সত্ত্বেও সমস্ত কিছু লভ্যাংশ তুলে দিত পশ্চিম পাকিস্তানে। এই নানাবিধ কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসাধারণ বুঝে নিয়েছিল যে এই আর যাই হোক পাকিস্তানিদের সাথে পশ্চিম পাকিস্তানিদের সাথে বন্ধুত্ব হয় না। এরপরে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যে ভাষার জন্য জাতি টিকে থাকে সেই ভাষার উপরে তারা সবল মারল। স্পেশালি তৎকালীন গভর্নর জেনারেল পাকিস্তানের কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ, উনি ঢাকায় এসে ঠিক স্বাধীনতার পরপরই, দেশভাগের পরপরই উনি সে ঘোষণা দিলেন যে উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এবং সেই থেকেই অলমোস্ট ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধিকারের জন্য, আত্মনিয়ন্ত্রণের জন্য, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রাখেন। পরবর্তীতে ওইটা 52 সালে ভাষার জন্য যখন আমরা সবাই মিলিত হলাম, স্পেশালি পূর্ব পাকিস্তানের জনসাধারণ, ওইখানে জাতির জনক সরাসরি অংশগ্রহণ করেন এবং উনি রাজপথে উনি কারাবরণ করেন। উনি জেলেই থাকলেন বেশ কিছুকাল। এরপর ইতিহাস সবাই আমরা মোটামুটি জানি। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করার পরেও সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব 3 মাসের বেশি দেওয়াই হয়নি। পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো
আইয়ুব খান সাহেব, ফিল্ড মার্শাল আইয়ুব খান এসে সামরিক আইন জারি করলেন। উনি বেসিক ডেমোক্রেসির নামে 10 বছর সামরিক শাসন জারি করলেন। সেই 10 বছরে আমাদের অলমোস্ট আরো ভয়ঙ্কর অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল, শিক্ষায় আমরা পিছিয়ে গেলাম, মানুষ ক্রমান্বয়ে দরিদ্র থেকে দরিদ্রতর হতে লাগলো। বিষয়টা এমন দাঁড়ায় তখন চয়েস বিটুইন গিভিং আস ফ্রিডম অর ডেথ, দুইটার একটা, হয় মৃত্যু দাও, স্বাধীনতা দাও, না হয় মৃত্যু। আবার সেই জাতির জনকের সেই নিরলস প্রচেষ্টা উনি আবারও একত্রিত করলেন আমাদেরকে। উনি সেই 6 দফার আন্দোলন করলেন। এরপরে কি হলো, পাকিস্তানি শাসক তাকে কোণঠাসা করার জন্য, কারণ তাকে স্থগিত করতে পারলেই সবকিছু নিশ্চিত হয়ে যাবে, সেই জন্য ওনাকে 1968-এ আগরতলা ষড়যন্ত্র মামলায় ওনাকে ফাঁসানো হলো, কারাবন্দী করা হলো। 69-এ তখন আবার এরপরে 69-এ গণঅভ্যুত্থান হলো এই ষড়যন্ত্র মামলার এগেইনস্টে। ওই সময় আরো অনেক ঘটনা ঘটলো। রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর শামসুদ্দৌলা চৌধুরী স্যারকে পাকিস্তানি মিলিটারি মেরে ফেললো। তখন উত্তাল অবস্থা গোটা দেশে, এই পূর্ব পাকিস্তানে। এরপরে আর পিছনে ফেরার সুযোগ নেই। 1970 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে 167টা সিটের মধ্যে 167টা সিটই পেল তৎকালীন আওয়ামী লীগ, এবং এতে কথা ছিল যে নতুন পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের সমস্ত সর্বময় ক্ষমতা বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে দিবেন। কিন্তু পাকিস্তানিরা কথা রাখলো না, নানান টালভাড়া করে 3রা মার্চ 1971 সালে কথা ছিল পার্লামেন্ট করবে, সেটাও টালবাহানা করে করতে দিল না। এরপরে জল্পনা শুরু হলো যে না, আর কোনো পিছনে ফেরা না, আমাদেরকে এখন এক দফা স্বাধীনতার জন্য কিছু একটা করতে হবে। তো যাই হোক, যে কথা সেই কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত হলো উনি একটা ভাষণ দেবেন। ভাষণটা কবে দেবেন কেউ জানতো না, তো প্রথম সপ্তাহে মোটামুটি তখন সেই সময় ঢাকায় আনাচে কানাচে সব জায়গায় প্রচারিত হলো যে জাতির জনক ভাষণ দেবেন। সেই 7ই মার্চের দিন, এই দিনেই 1971-এ বিকাল 3টার মধ্যেই বিদেশি সাংবাদিক সহ মোর দ্যান 100 জার্নালিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, দেশি বিদেশি সাংবাদিকদের মধ্যে তখন ধারণা করা হয়েছে যে কমপক্ষে হলো 10 লাখ লোকের সমাগম হয়েছিল কানায় কানায় পূর্ণ রেসকোর্স ময়দান, অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। ওইখানে অনেক বরেণ্য ব্যক্তি ছিলেন, আমাদের কবি সাহিত্যিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি বলতে বোঝা নাই, আমার ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের একজন তরুণ শিক্ষক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, উনি বিদেশি এক বেতারের দোভাষী হিসাবে উনি বলছেন যে আমার সৌভাগ্য জানবে ওখানে। তখন প্রায় উনি ভাষণ শুরু করবেন 3:20 শুরু করলেন। তার আগে একটা জিনিস বলে রাখা দরকার যে ভাষণটার কারণটা কি ছিল, কি বলবেন। ওনার পার্টি যারা লিডার ছিলেন, ওনাকে যারা বঙ্গবন্ধু উপাধি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার পার্টির সহযোগী যারা, আমরা সবাই ওনাকে নানানভাবে অনুরোধ করলেন যে আপনি বলবেন সেই বলবেন। উনি সব শুনলেন। তো বাসা থেকে যখন 32 নম্বর রোড থেকে উনি যখন যাবেন, তখন ওনার মিসেস বঙ্গমাতা শেখ মুজিবুর উনি বললেন যে আপনাকে নির্ভয়ে সব কিছু বলতে হবে, নিঃসংকোচে, কারণ জনসাধারণ আপনার মুখের দিক তাকিয়েছে, কে কি বললো সেটা না, আপনার মন থেকে যেটা আসবে তাই। ঠিক তাই উনি 3:20 উপস্থিত হলেন সোহরাওয়ার্দী উদ্যান বর্তমানে। ওখানে স্টেজে উঠে, মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে একজন মানুষ কোন মাত্রায় পৌঁছলে পরে তার ল্যাঙ্গুয়েজটা একদম চেঞ্জ হয়ে যায়। উনি কিন্তু ওনার স্বভাবসুলভ ভঙ্গিতে মানুষকে যেমন করে উনি ভালোবাসেন অন্তর থেকে, মানে কোনো রকম মুখোশ ছাড়াই সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি শুরু করলেন। শুরুতেই উনি বলা শুরু করলেন, প্রথমে একটু এদিক ওদিক তাকিয়ে বললেন যে মাইকটা দে। এরপরে শুরু করলেন, ভাইরা আমার,
এই যে ভাইরা আমার উনি বলা শুরু করলেন, মানে এটা একটা শিহরণের ব্যাপার। যারা ওখানে বসা ছিলেন বা আমরা এখন যারা ওই রেকর্ডেড যে ভাষণটা শুনি, সেটা শুনলেও কিন্তু আমরা শিহরিত হই। তারপরে ইতিহাস আরো উঁচু, সেটা হচ্ছে যে উনি যেমন বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণটা ছিল 19 মিনিটের। বিশ্বের যারা চমৎকার করে এবং সেরা ভাষণ প্রদান করে দেশকে জাতিকে উন্নত করছেন, তার মধ্যে ধারণা করা হয় আমাদের জাতি জনকের ভাষণ হচ্ছে সর্বসেরা। কারণ এত আবেগ, এত উচ্ছ্বাস, এত দরদ এই ভাষণের মধ্যে যা ছিল, সেটা শুধু আমাদের দেশের না, নিপীড়িত কোটি কোটি পৃথিবীর সমস্ত দেশের কোটি কোটি মানুষকে স্পর্শ করছে। তার প্রমাণস্বরূপ ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে তার এই ভাষণটা সংরক্ষিত করছে। এতে কি হয়েছে, সারা পৃথিবীর আবহাওয়ার জনসাধারণ ওনার ভাষণ শুনতে পারবেন এবং ওনার ভাষণ শুনে অনুপ্রাণিত হবেন যে কি করে একটা দেশকে, একটা জাতিকে সুসংগঠিত করা যায়। আরো মজার ব্যাপার হলো, এই ভাষণের একটা কার্যকারিতা হলো, উনি দেশ স্বাধীন হওয়ার পরে উনি যখন কিউবাতে গিয়েছিলেন একবার, আমার যদি মনে পড়ে, সাক্ষাৎকারটা আমি নিজে দেখেছিলাম, ওনাকে কিউবার তৎকালীন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ট্রো উনি বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, তবে আমি আপনাকে দেখলাম। তো আসল বিষয়টা হলো যে স্বাধীনতার জন্য, একত্র করার জন্য, বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে মোটিভেট করা বা তাদের অধিকারের জন্য লড়াই সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কোনো স্পিচ, কোনো কিছু ছাড়াই প্রশাসনিক দক্ষতা, সামাজিক নিয়ম অনুশাসন সবকিছু যে একটা স্পিচের মধ্যে থাকে, এই 7ই মার্চের ভাষণ এটা তার একটা অনন্য উদাহরণ। এটা কেবলমাত্র আমি দু চারটা লাইন বললাম তাতেই যে শেষ হয়ে যাবে তা না, এটা কিন্তু একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয় যে এই আধুনিক যুগের তরুণরা এই ভাষণটাকে বিশ্লেষণ করে, আমি কেন বারবার বলছি এটা আধুনিক যুগের তরুণদের, এটা ছিল নির্মোহ কোনো ভাষণ, তার সাথে এটার কোনো দেনা-পাওনা ছিল না। আমরা সমাজে দেখি, জানি যে কত কিছুর জন্য কত কিছু মানুষ ভাষণ দিতে গেলেও সেখানে দেনা-পাওনা থাকে, যে আমি এটা বললে বিনিময় করি। কিন্তু জাতির জনকের সেরকম উনি চেয়েছেন যে তার দেশের গরিব, অনাথ, দুঃখী মানুষ, পিছিয়ে পড়া, বৈষম্য মধ্যে থাকা মানুষগুলো জেগে উঠুক, একটা সোনার বাংলা, সমৃদ্ধশালী সোনার বাংলা হবে, যেটা বর্তমান ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি নিরন্তর করে যাচ্ছেন এবং এটা প্রমাণিত সত্য, এটা কোনো বানিয়ে বলা না। তো আমার ধারণা যে সে 7ই মার্চের ভাষণ এখন যে ওয়ার্ল্ড ওয়াইড প্রচারিত হচ্ছে বা সবাই যে শুনতে পাচ্ছেন, এবং এটা যে সত্যিকার অর্থে হৃদয় স্পর্শ করে, শুধু স্পর্শ করে না, মানুষকে এটা ইনস্ট্রুমেন্টাল, মানুষকে যে চেঞ্জ করে, চেঞ্জ মেকার, এটাই তার একটা প্রকৃষ্ট উদাহরণ। 7ই মার্চের ভাষণ এইভাবেই আমাদেরকে সেই সময় অনুপ্রাণিত করেছে, এখনো করে। কারণ সেই মুক্তিযুদ্ধের সময়ে আমি খুব ছোট ছিলাম যদিও, কিন্তু এই 7ই মার্চের ভাষণ প্রায় আমি দেখতাম সেই রেডিওতে প্রচারিত হতো, আর সেইটা শুনে শুনে সেই সময়ে সেই তরুণ থেকে সব বয়সের মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতেন এবং আমাদের স্বাধীনতার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, এটা কিন্তু সত্যিকার অর্থেই একদম ফ্রম দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য হার্ট, অন্তর থেকেই বলা যায় যে জাতির জন্য বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের অনবদ্য ভাষণের জন্য কিন্তু সম্ভব হয়েছে। এই বলেই আমার বক্তব্যকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। বাংলা স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীন বাংলা।
স্বাধীন বাংলার জাতির পিতা মুজিবের পথ ধরো। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাঁশের মাটি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর আপনারা জোরে স্লোগান ধরেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো, স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু
আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার, আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি,
আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 7ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নতুন মাত্রায় বিশ্লেষণ করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া সুলতানা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সম্মানিত উপাধ্যক্ষবৃন্দ, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্ররা, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ 7ই মার্চ। আজকের এই স্বাধীন বাংলাদেশে বাঙালি জাতির জীবনে আজকের এই দিনটি ঐতিহাসিক, অনবদ্য এবং গর্বের। 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনামূলক ঐতিহাসিক এক ভাষণ প্রদান করেন। 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনামূলক ঐতিহাসিক এক ভাষণ প্রদান করেন। পৃথিবীর সেরা রাজনৈতিক ভাষণের ইতিহাসে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ব্যতিক্রমী এবং অনন্য। অন্য সব সেরা ভাষণ ছিল লিখিত, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটি ছিল অলিখিত। তিনি স্বতঃস্ফূর্তভাবে সেদিন তার মনের কথা জনতার উদ্দেশ্যে বলেছিলেন। তৎকালীন রেসকোর্স ময়দানে 10 লক্ষাধিক মানুষের সামনে পাকিস্তানি হানাদারদের কামান, বন্দুক, মেশিনগানের হুমকির মুখে 18 মিনিট স্থায়ী 1095 শব্দ বুলেটে গাঁথা এই ভাষণটি ছিল বঙ্গবন্ধুর হৃদয়ের গভীরে যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে উৎসারিত। বিশ্বজুড়ে প্রশংসিত, আলোচিত ও সমাদৃত হয়েছে এই 7ই মার্চের ভাষণ। নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো এই ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কি ছিল সেই ভাষণে? আমরা আজ সহজ এবং সাবলীলভাবে জেনে নিতে চাই কেন অর্ধ শতাব্দী আগে দেয়া সেই ভাষণ আজও আমাদের আন্দোলিত করে, বিমোহিত করে। বঙ্গবন্ধু সেদিন ভাষণের শুরুতে বলেছিলেন, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জনতাকে তিনি ভাই এবং আপনি সম্বোধন করে বলেছিলেন। আপনারা সবই জানেন এবং বোঝেন, তিনি জনতাকে তার সহযাত্রী করে নিয়েছিলেন। ভারাক্রান্ত মনের প্রসঙ্গ দিয়ে তিনি জনতার আবেগের সাথে নিজের আবেগকে একাকার করে দিয়েছিলেন। জনতা সেদিন বুঝে নিয়েছিল উভয়ের দুঃখ বেদনা, আশা আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। এক পর্যায়ে উপস্থিত জনতার সঙ্গে তিনি এতটাই নিমগ্ন হয়ে পড়েছিলেন, কখন যে সেই জনতা আপনি থেকে তুমিতে পরিণত হয়ে গিয়েছিল তা না বক্তা না শ্রোতা কেউই খেয়াল করেননি। তিনি বলেছিলেন, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। 1952 সালে রক্ত দিয়েছি, এই বাক্য দিয়ে শুরু করে মাত্র কয়েকটি শব্দে 23 বছরের বাঙালি জাতির করুণ ইতিহাসকে তিনি তুলে এনেছিলেন।
তখন 23 বছরের ইতিহাস উপস্থিত জনতার সামনে মুক্ত হয়ে উঠেছিল। জাতির পিতা সেদিন সমগ্র বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন, সেদিনের সে আন্দোলন ছিল ন্যায়ের প্রতিষ্ঠার সংগ্রাম। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তিনি সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। তার সেই বজ্র নিনাদ পাকিস্তানি সামরিক জান্তার ভিত কাঁপিয়ে দিয়েছিল। স্বাধীন রাষ্ট্রের বৈধ সরকারের প্রধানের মতো এক পর্যায়ে বঙ্গবন্ধু বলেছিলেন, 28 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেয়া হলো, কেউ দেবে না। অনেকেরই আশঙ্কা ছিল বঙ্গবন্ধুকে হত্যা কিংবা গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কা হয়তো বঙ্গবন্ধুরও ছিল। তাই তিনি আগাম সতর্কতা হিসেবে বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেবে। একদিকে তিনি পরোক্ষভাবে স্বাধীনতা ঘোষণা দিলেন, অন্যদিকে তাকে যেন বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করা না যায় সেদিকেও তার সতর্ক দৃষ্টি ছিল। তার এই কৌশলের কারণেই ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানের সেনাবাহিনী সেই জনসভার উপর হামলার প্রস্তুতি নিলেও তা সফল করতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনীর এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিব কৌশলে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। বঙ্গবন্ধু খুব সতর্কতার সঙ্গে বক্তৃতার মাঝখানে 4টি শর্ত আরোপ করে দিয়েছিলেন। 1. মার্শাল্য প্রত্যাহার, 2. সেনাবাহিনীর ব্যারাকে ফেরত নেয়া, 3. নির্বাচনী জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর এবং 4. হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত। এই 4টি শর্ত দিয়ে তিনি একদিকে আলোচনার পথ উন্মুক্ত রেখেছিলেন, অপরদিকে মানুষকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7 মার্চের ভাষণ আমাদের গর্বের অংশীদার। কবির কবিতায়, শিল্পীর গানে, সিনেমা, নাটকে বহুবার এসেছে এই ভাষণ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উচ্চারিত হবে সেই বজ্রকণ্ঠ, যতদিন পৃথিবী থাকবে ততদিন ঝঙ্কৃত হবে সেই কণ্ঠস্বর। কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় বলেছিলেন, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধুর জীবনের একটি ছিল লক্ষ্য, একটি ছিল স্বপ্ন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলার মানুষের মুক্তি। পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন তিনি, বারবার জেলে গেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কিন্তু কখনো তার লক্ষ্য থেকে চ্যুত হননি তিনি। তিনি সমস্ত বাংলাদেশকে একটি মাত্র স্বপ্নে উদ্বুদ্ধ করেছেন। এক দেহ এক প্রাণ হয়ে উঠেছিল দেশ, আর একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠে ধ্বনিত হয়েছিল একটি মাত্র ধ্বনি, বাংলাদেশ। সম্মানিত সুধীমণ্ডলী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আজকের আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে। আজকের আয়োজনে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। করোনাকালীন দুঃসময়ে আমরা সশরীরে উপস্থিত না হতে পারায় এই ঐতিহাসিক দিনটির প্রতি সম্মান রেখে গত সপ্তাহব্যাপী অনলাইনের মাধ্যমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিযোগিতায়। এতে ছিল কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, প্রবন্ধ রচনা, গান প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার কিছু অংশ আমরা এখন উপভোগ করব। তার আগে জানিয়ে দিচ্ছি প্রতিযোগিতার ফলাফলগুলো। চিত্রাঙ্কনে ক গ্রুপে প্রথম হয়েছে 5ম শ্রেণীর মোহাম্মদ আহনাফ সামি, দ্বিতীয় হয়েছে 5ম শ্রেণীর মনীষ সরকার, তৃতীয় হয়েছে 3য় শ্রেণীর অনিন্দ সুফিয়ান। চিত্রাঙ্কনে খ গ্রুপে প্রথম হয়েছে 7ম শ্রেণীর কে এম মনির ফারহান দীপ্ত,
দ্বিতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণীর মুনতাসির রহমান, তৃতীয় হয়েছে অষ্টম শ্রেণীর আফতাহি নূর। গ গ্রুপে প্রথম হয়েছে দ্বাদশ শ্রেণীর সন্দীপ রায় সুপন, দ্বিতীয় হয়েছে একাদশ শ্রেণীর এমডি খাদিমুল ইসলাম, তৃতীয় হয়েছে একাদশ শ্রেণীর আব্দুল আজিজ। দেশাত্মবোধক গানের ক গ্রুপে প্রথম হয়েছে তৃতীয় শ্রেণীর মুসান্না সাউকি, দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর মাইমুন হাসান বিশ্বাস, তৃতীয় হয়েছে তৃতীয় শ্রেণীর সায়ন রায়। খ গ্রুপে প্রথম হয়েছে সপ্তম শ্রেণীর কে এফ মনিফ ফারহান দীপ্ত, দ্বিতীয় হয়েছে সপ্তম শ্রেণীর আবরার করিম, তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণীর রিমেল সরকার। গ গ্রুপে প্রথম হয়েছে দশম শ্রেণীর তানজিল তাহসান 21, দ্বিতীয় হয়েছে দ্বাদশ শ্রেণীর মোহাম্মদ আল মুনতাসির উদ্দিন, তৃতীয় হয়েছে দশম শ্রেণীর কুন্তল শিকদার সৌম্য। কবিতায় ক গ্রুপে প্রথম হয়েছে চতুর্থ শ্রেণীর উজান মজুমদার, দ্বিতীয় হয়েছে তৃতীয় শ্রেণীর মুসান্না সাউকি, তৃতীয় হয়েছে চতুর্থ শ্রেণীর আহনাফ সাফওয়ান ইসলাম। খ গ্রুপে প্রথম হয়েছে ষষ্ঠ শ্রেণীর নাফিস আহমেদ, দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেণীর ইত্তেকিন মাহিন ইসাম, তৃতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণীর আরাফ আল আইমান নাফি। প্রবন্ধ রচনা ও পরিবেশনায় প্রথম হয়েছে দশম শ্রেণীর ছাত্র আবু ইউসুফ সৌরভ, দ্বিতীয় হয়েছে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাসান, তৃতীয় হয়েছে একাদশ শ্রেণীর ছাত্র ফারহান লাবিব। ঊর্ধ্বাকাশে এক তর্জনী, এটি একটি কবিতার নাম, বাংলা কবিতায় এক শ্রেষ্ঠ কবিতার নাম। কবি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। কবিতার শুরু ছিল এ মায়ের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লেখা, শেষ ছিল সে মায়ের মুক্তির গানে স্বাধীনতার কথা। তার ঊর্ধ্ববাহু উচানো তর্জনী যতবার আকাশের পানে উঠেছিল, ততবার এক একটি সোনার পংক্তি রচিত হয়েছিল বাংলা কবিতার পৃষ্ঠায়। যতবার তার সাহসের গ্রীবা জনতার দিকে ঘুরিয়েছিলেন, ততবার এক একটি শ্রেষ্ঠ প্রেমের পংক্তি রচিত হয়েছিল 7 কোটি প্রাণে। 7.5 কোটি প্রাণী একই সাথে বেজেছিল স্বপ্নের সাহস বাণী। এ কোন বাঁশুরির সুর! এমন জোয়ার আগে দেখেনি কেউ, এমন জলের উচ্ছ্বাস, এমন শোভিত বৃক্ষ, এমন মায়াময় বিকেল আগে দেখেনি কেউ, এমন শব্দ বাণী আগে শুনিনি কেউ, এমন বিদ্রোহ আগুন জ্বলেনি কখনো আগে, এমন সাম্য আগে ভাবিনি কেউ কখনো, এমন পিঞ্জর ভাঙা শক্তি আগে দেখেনি কখনো কেউ, এমন দীর্ঘ কবিতা আগে লেখেনি কেউ।
নমস্কার, আমি সায়ন রায়। আমি একটি দেশাত্মবোধক গান গাইছি। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, আমরা তো কোটি কোটি সৈনিক, দিনরাত পাহারায় ছুটবো, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। আমাদের মনে নাই ভ্রান্তি, আমাদের জানা নাই ক্লান্তি, আমরা তো শান্তির শান্তি, দিনরাত পাহারায় জাগবো, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। শহীদের খুনে রাঙা রঙিন আমাদের যে পতাকা উড্ডীন, আমরা তো সে পতাকা চিরদিন ঊর্ধ্বে তুলে সদা রাখবো, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, আমরা তো কোটি কোটি সৈনিক, দিনরাত পাহারায় জাগবো, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা রাখবো। ধন্যবাদ। মাগো ভাবনা কেন, মাগো ভাবনা কেন, আমরা
ভালোবাসি। সাঁঝের বেলা পাখি ফিরে নীরে তার নীলিমা ভ্রমণ শেষে আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে সাঁঝের বেলা। এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা, এই কোমল মাটি স্বর্গ ছেড়ে আর কোথাও যাব না। এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া আমাকে বেঁধে রাখে ভালোবেসে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে সাঁঝের বেলা। এখানে জীবন জীবনের কাব্য লিখে এই সজীব বুকে রক্ত দিয়ে এক দুর্বার আবেগে এই সবুজ শ্যামল প্রকৃতি সোনালি সোহাগ মেঘে সূর্যটা প্রতিদিন ওঠে হেসে। আমি যেন বারবার এমনি করে ফিরে ফিরে আসি বাংলাদেশে সাঁঝের বেলা পাখি ফিরে নীরে তার। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝে নাই কুসীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূর্তি আজ দেখিলে,
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী, ওগো মা। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে ছোঁর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি বিরাজমান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু সূর্য এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু সূর্য এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি।
দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না, আমরা পরাজয় মানব না। দুর্বলতায় বাঁচতে শুধুই জানবো না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মায়, আমরা প্রতিবাদ করতে জানি। আমার নাম উজান মজুমদার। আজকে আমি যে কবিতাটি পাঠ করতে যাচ্ছি তার নাম আলোর শিশু। লিখেছেন প্রদ্যুৎ। একটি কলি ফুটেছিল সবুজ শ্যামল দেশে, আলোর শিশু এসেছিল আলোর হাসি হেসে। সেই আলোটা ক্রমে ক্রমে আলোর তুফান হয়ে ছড়িয়ে গেল সকলখানে, পড়ল আধার হয়ে। সবার প্রিয় আলোর কবি বজ্রপাতের মতো বজ্রকণ্ঠে ঝংকার তুলে সরায় আধার যত। আলোয় আলোয় সৃষ্টি হলো আলোর সমুদ্র, আলোর নাওয়ে সবার হলো আলোর মুজিবুর। তার জ্যোতিতে সজাগ হলো মুক্তিকামী প্রাণ, দৃপ্ত কণ্ঠে গাইল সবাই স্বাধীনতার গান। আমরা যারা আজকে শিশু স্বাধীন বাংলাদেশে, ঘুমায় বুকে জাতির পিতা স্নিগ্ধ হাসি হেসে। আমরা যখন তরুণ হব ঘুম ভাঙাবো তার, মিটাবো সব স্বপ্ন আশা সোনালী বাংলার। ধন্যবাদ। দ্রোহের জলে দহন কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করছি আলোর শিশু কবিতাটি। লিখেছেন কবি প্রদ্যুৎ। একটি কলি ফুটেছিল সবুজ শ্যামল দেশে, আলোর শিশু এসেছিল আলোর হাসি হেসে। সেই আলোটা ক্রমে ক্রমে আলোর তুফান হয়ে ছড়িয়ে গেল সকলখানে, পড়ল আধার ক্ষয়ে। সবার প্রিয় আলোর কবি বজ্রপাতের মতো বজ্রকণ্ঠে ঝংকার তুলে সরায় আধার যত। আলোয় আলোয় সৃষ্টি হলো আলোর সমুদ্র, আলোর নাওয়ে সওয়ার হলো আলোর মুজিবুর। তার জ্যোতিতে সজাগ হলো মুক্তিকামী প্রাণ, দৃপ্ত কণ্ঠে গাইল সবাই স্বাধীনতার গান। আমরা যারা আজকে শিশু স্বাধীন বাংলাদেশে, ঘুমায় বুকে জাতির পিতা স্নিগ্ধ হাসি হেসে। আমরা যখন তরুণ হব ঘুম ভাঙাবো তার, মিটাবো সব স্বপ্ন আশা সোনালী বাংলার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম আহনাদ সাফওয়ান ইসলাম। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম আলোর শিশু। লিখেছেন প্রদত্ত। একটি কলি ফুটেছিল সবুজ শ্যামল দেশে, আলোর শিশু এসেছিল আলোর হাসি কেশে। সেই আলোটা ক্রমে ক্রমে আলোর তুফান হয়ে ছড়িয়ে গেল সকলখানে, পড়ল আধার হয়ে। সবার প্রিয় আলোর কবি বজ্রপাতের মতো বজ্রকণ্ঠে ঝংকার তুলে সরায় আধার যত। আলোয় আলো সৃষ্টি হলো আলোর সমুদ্রর, আলোর নাওয়ে সবার হলো আলোর মুজিবুর। তার জ্যোতিতে সজাগ হলো মুক্তিগামী প্রাণ, দৃপ্ত কণ্ঠে গাইল সবাই স্বাধীনতার গান। আমরা যারা আজকে শিশু স্বাধীন বাংলাদেশে, ঘুমায় বুকে জাতির পিতা স্নিগ্ধ হাসি হেসে। আমরা যখন তরুণ হব ঘুম ভাঙাবো তার, মিটাবো সব স্বপ্ন আশা সোনালী বাংলায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম নাফিস আহমেদ এবং আজ আমি আবৃত্তি করতে চাচ্ছি কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি।
রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম ইফতিকার মাহির ঈশান। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 8ম শ্রেণীর ছাত্র। এখন আমি আবৃত্তি করতে যাচ্ছি কবি নির্মলেন্দু গুণ রচিত আমি আজকার রক্ত চাইতে আসিনি কবিতাটি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা এক পলাশ গতকাল কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা এক দুঃসাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ায় শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আরাফাত আইমান নাফি। আমি ক্লাস 6 ডি সেকশন মর্নিং শিফট। আমি আজ একটি কবিতা বলবো, তার নাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুহ।
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সকল গোলাপের মধ্যে একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে যেতে সত্য ফোটা একটি পলাশ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। শাহবাগ অ্যাভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ সাথে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো জেনে শুনুক, কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার কালো কোকিলটি জেনে যাক আমি আমার পায়ের তলায় পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ করে রক্ত চাইতে আসিনি, আমি এসেছিলাম আমার ভালোবাসার কথা। 1973 সালে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। আসসালামু আলাইকুম, আমি আবু ইউসুফ সরব, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 10ম শ্রেণীর একজন আবাসিক ছাত্র। আমাকে যদি প্রশ্ন করা হয় তোমার চোখে বঙ্গবন্ধুকে, তবে হয়তো বলবো তিনি সবার আদরের খোকা। এরপর আরেকটু এগিয়ে গ্রামবাসীদের প্রিয় মিয়া ভাই, সহপাঠী ও সহকর্মীদের কাছে মুজিব ভাই, এদেশের জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু। বাংলা আর বাঙালির প্রতি যার ভালোবাসা কোনো দিনও ফুরিয়ে যায়নি। তদানীন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে 1920 সালের 17 মার্চ তিনি জন্মগ্রহণ করেন। বাবা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়রা খাতুন। গরিব বন্ধুকে ছাতা দেওয়ার গল্প কিংবা বৃদ্ধ ভিক্ষুকে নিজের চাদর দিয়ে দেওয়ার ঘটনা আজকাল আমাদের মুখে মুখে থাকে। ছোটবেলা থেকে অধিকার আদায় করে নিতে জানতেন তিনি, আর এই আদায় করে নেওয়ার ক্ষেত্রে যিনি পথপ্রদর্শক তিনি তো নেতা। বঙ্গবন্ধু ছিলেন সেই নেতা। তাই তো সে সময়ের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং বাণিজ্য ও পল্লী উন্নয়ন মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাস্তা আটকে বিদ্যালয়ের ছাদ মেরামতের 1200 টাকা মঞ্জুর করেছিলেন তিনি, এবং যেখান থেকে শুরু করেছিলেন অধিকার আদায়ের সংগ্রাম। 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং সবশেষে 71-এর মুক্তিযুদ্ধ। কোথায় ছিলেন না তিনি? 7 মার্চে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে যিনি দিয়েছিলেন স্বাধীনতার ডাক, যে ডাকের উপর আস্থা রেখে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল দেশ স্বাধীনের লড়াই, জড়িয়েছিলেন মুক্তিযুদ্ধে, এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে যা আমরা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। এই বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা তিনি। 54 বছরের ক্ষুদ্র জীবনের 1/4 সময় যার কেটেছে চার দেয়ালে। বঙ্গবন্ধু মানেই প্রতিবাদের স্বর, বাঙালির আবেগ, আদর্শ। আমরা আপনাকে আদর্শ মেনে হাঁটতে চাই, ভালোবাসতে চাই। কীর্তিমানের মৃত্যু হয় না, আর আপনি তো বঙ্গবন্ধু। অন্নদাশঙ্কর রায় তো বলেই গেছেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। পাঠ করছি আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক স্বরচিত প্রবন্ধ। আমার চোখে মুজিব কেবল একটি নেতাই না, বরং একজন আদর্শও বটে। 10 জন মানুষের পাশে দাঁড়ালে একজন অন্যতম হিসেবে বিবেচনা করার মতো মানুষ তিনি। আমাদেরকে উপহার দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্রভূমি, একটি লাল সবুজ পতাকা। মৃত্যুকে দুয়ারের সামনে দেখেও যিনি দৃঢ়চিত্তে বলতে পারেন, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। পাকিস্তানের শেষ সৈন্যটিকে দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। জীবনের মূল্যবান 12টি বছরকে জেলখানায় উৎসর্গ করা এই নেতাটি
সেখান থেকেও চালিয়ে গিয়েছিলেন নিজস্ব সংগ্রাম। সঠিক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একটি সম্পূর্ণ দেশকে। চারিদিকে শত্রুর গুলির মুখে দাঁড়িয়ে ৭ই মার্চের সেই বজ্রকণ্ঠের সেরকম ভাষণ কি ওইভাবে কেউ দিতে পারত? না। দেশের মানুষের প্রতি তার ভালোবাসার কথা বোঝা যায় তার সেই বিখ্যাত উক্তির মাধ্যমে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এ দেশের মানুষের অধিকার চাই। আমার চোখে মুজিব আমার আদর্শ। হয়তো তার মতো দেশপ্রেম নেই, সেই ক্ষমতাও নেই, তবুও আজীবন চলতে চাই তারই পদাঙ্ক অনুসরণ করে। জীবনে ব্যর্থতার সময়গুলোতে তার জীবন কাহিনী পড়ি, অসমাপ্ত আত্মজীবনী পড়ি, আর ততই অবাক হতে থাকি যে একটি মানুষ জীবনভর এত পরিশ্রম করতে পারেন, এতটা দেশপ্রেম কারোর মধ্যে থাকতে পারে। বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে গেছেন ১০০ বছর। তারই পরিশ্রমের ফলে, তাই অক্লান্ত চেষ্টার ফলে আজকে আমরা স্বাধীন রাষ্ট্রভূমিতে আমরা আজকে দাঁড়িয়ে থাকতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি, পেয়েছি একটি স্বাধীন পতাকা, লাল সবুজ পতাকা, পেয়েছি একটি জাতীয় সঙ্গীত। দেশের সার্বভৌমত্ব, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপন পর্যন্ত সকল কিছুই তিনি শুরু করেছিলেন নতুনভাবে, নতুন উদ্যমে। ক্লান্তিহীন এই মানুষটি আজীবন সংগ্রাম করেছেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। স্বাধীনতা উত্তর সময়ে একটি নতুন দেশকে ভেঙে গড়ার জন্য তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেছিলেন। স্বপ্ন ছিল তার সোনার বাংলায় কেউ অভুক্ত থাকবে না, শান্তি বিরাজ করবে যেখানে। একটি সোনার বাংলা স্বাধীনতা উত্তর সময়ে দেশের সংবিধান থেকে শুরু করে সকল ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। নতুন জন্ম নেয়া এই রাষ্ট্রটি নিয়ে তার ছিল অনেক স্বপ্ন, অনেক আশা। তিনি কেবল আমাদেরই নেতা নয়, তিনি সারা বিশ্বের নেতা, সকলের আদর্শ। সালাম তোমায় হে কিংবদন্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আকাশের উপরে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, ৩২ নম্বর মেঘমহল। ৩২ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাই কবিতার চরণের সে আপনি আর কেউ নন। তিনি ওই ব্যক্তি যিনি উন্নত শিরে বিদ্রোহী বীর বেশে বিশ্বের বুকের সহস্র বর্ষের পুরাতন বাঙালি জাতীয়তাবাদী খাঁচাবন্দি চেতনাকে মুক্তির পথ দেখিয়েছিলেন। আপনিটি 1920 সালে বিশ্বের বুকে মুষ্টিবদ্ধ হাতে সুতীব্র চিৎকারে জন্ম নেয়া মায়ের খোকা, গ্রামবাসীর মিয়া ভাই, বাঙালির বঙ্গবন্ধু, বাংলাদেশের জাতির পিতা, বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তির দিশারি। হ্যাঁ, আমি ফারহান লাবিব সম্মানিত বিচারক মণ্ডলী ও দর্শকবৃন্দদের আমার আন্তরিক অভিবাদন জানিয়ে আমার দৃষ্টিকোণ থেকে সেই খোকাটির স্বরূপ উপস্থাপন করছি। খোকাটি আর কেউ নন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার মুখ নিঃসৃত অমরবাণী এই যে, আমার শক্তি হলো আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, আর আমার দুর্বলতা হলো আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি। তার এমন বাচন ভঙ্গি, প্রকৃতি প্রদত্ত চৌম্বিক শক্তি, মুখচ্ছবি, কণ্ঠস্বর, জাগতিক সৌন্দর্যের সন্নিবেশ সর্বদাই মানুষকে তার পানে ছুটিয়েছে। তেমনি তার চরিত্র মাধুর্যে ফুটে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা, যেন বিদ্রোহী কবির সেই বিদ্রোহী বীর, মহাপ্রলয়ের নটরাজ, সাইক্লোন, ধ্বংস, যার নেতৃত্বের ফলে জন্ম নিয়েছে এক নতুন পতাকা, এক নতুন ভূখণ্ড, এক নতুন নাম বাংলাদেশ। তিনি ফিদেল ক্যাস্ট্রোর ওই হিমালয়, যিনি 1952 সালে ভাষার জন্য অনশনের ছটপটে বলেছিলেন যদি কাগজি লেবুর রস দিয়ে একটু লবণ পানি খেতে পারতাম, যিনি 1966 সালে বাংলার মুক্তির সনদ হিসেবে 6 দফার দাবি পেশ করেছিলেন, কারাগারকে আরেকটা বাড়ি হিসেবে বরণ করে নেয় সেই মুজিবকে অন্যায়ের মামলা প্রত্যাহারে প্রাণ দিয়েছিলেন কিশোর মতিউর রহমান মল্লিক 1969 সালে। নির্মলেন্দু গুণের সেই রবি ঠাকুর, তিনি যিনি বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার স্বাধীনতার ডাকের পরিণামী 71-এর স্বাধীনতা। তার জাগতিক অস্তিত্ব বাঙালিদের মাঝে না থাকলেও তার অমর বাণীগুলো আজও বাংলার অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। সর্বশেষে আমি কবি লুৎফর রহমানের ভাষায় সেই পয়েট অফ পলিটিক্সের উদ্দেশ্যে বলতে চাই, তুমি গর্ব করার মতো। দুর্যোগে তুমি, বস্তিতে তুমি, মাটিতে তুমি,
বন্যার পানিতে তুমি। কখনো আবার দেখেছি তুমি সাঁকো পার হয়ে ওপারে যেতে। পল্লীতে পল্লীতে ঘুরে অর্জন করেছ পল্লী মায়ের মমতা। তুমি আমার দেখা এক মহান নেতা। 7ই মার্চের সেই ভাষণ শোনার স্মৃতিচারণা করতে গিয়ে কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, মনে হচ্ছিল ভেতর থেকে যেন কেউ শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য, বেস্ট ওয়ার্ড ইন বেস্ট অর্ডারে তার কণ্ঠে জুগিয়ে দিচ্ছিল, আর জলপ্রপাতের মতো তার কণ্ঠ থেকে নেমে আসছিল অনর্গল শব্দ ঝর্ণা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মান্যবর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ কথা বলছিলেন বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও প্রভাব নিয়ে। আজ ঐতিহাসিক 7ই মার্চ আমাদের জাতীয় জীবনে দিক নির্ণায়ক সুদূর প্রসারী একটি ভূমিকা রয়েছে এই দিনটির। এই দিনটিতেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছিলেন সেটি পৃথিবীর ইতিহাসে অনন্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে নিপীড়িত মানুষের, নিপীড়িত বাঙালির রক্তে রঞ্জিত 23 বছরের গাথা তুলে ধরেছেন এবং সেখানে তিনি বলতে চেয়েছেন যে 23 বছরের যে কষ্টের ইতিহাস, সেই কষ্ট থেকে বাঙালির মুক্তির পথ তিনি নির্ণয় করতে চেয়েছেন, মুক্তির পথ দেখাতে চেয়েছেন এই 7ই মার্চের ভাষণে। তিনি ইতিহাসকে টেনে এনেছেন 52 ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 58 মার্শাল ল, 6 দফা, 69 গণ অভ্যুত্থান। সবগুলো তিনি একে একে বলে আমাদেরকে দেখিয়েছেন কি নিপীড়ন, নির্যাতন এবং রক্তের বিনিময়ে বাঙালি তার কোণঠাসা অবস্থায় এই মুক্তির সংগ্রামে, কি অসহায় অবস্থায় বাঙালি এই মুক্তির দিনের অপেক্ষা করছিল। এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালিকে মুক্তির সেই পথটি দেখিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন আমাদের যা কিছু আছে তা নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। অর্থাৎ তিনি পরিষ্কার কণ্ঠে বাঙালিকে আসন্ন মুক্তিযুদ্ধের গাথা তিনি সূচনা করেছেন। আমরা জানি যে ইউনেস্কো বঙ্গবন্ধুর এই 7ই মার্চের ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি শুধু এই ভাষণের স্বীকৃতি নয়, এই স্বীকৃতি বাঙালির বা বাঙালি জাতির একটি গৌরব গাথার স্বীকৃতি। যে ভাষণের মাধ্যমে আমরা এর দেশকে পেয়েছি, যে ভাষণের মাধ্যমে এ দেশের সূচনা হয়েছে, এ দেশের স্বাধীনতা অর্জন হয়েছে, সে ভাষণকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো সমগ্র বিশ্ববাসীকে জানান দিয়েছে এ ভাষণের মূল্য কত, একটি জাতির জন্য এই ভাষণটি কতটুকু তাৎপর্যময়। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের নতুন প্রজন্মকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। আমাদের বিভিন্ন কষ্টে, বিভিন্ন ঘাটতিতে যেন আমরা ভেঙে না পড়ি। আমাদের হাতে যা আছে, আমাদের সেই সীমিত সম্পদ নিয়েই আমাদেরকে এই জাতি গঠন করতে হবে, আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, সোনার বাংলা গড়তে হবে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে সেই সুদূর প্রসারী ব্যবস্থাটা, চিন্তাধারাটা তিনি করে গিয়েছেন, যাতে আমরা আজকের প্রজন্ম বুঝতে পারি যে 7ই মার্চের ভাষণ শুধুমাত্র আমাদের মুক্তির শুরু নয়, 7ই মার্চের মাধ্যমে আমরা দেশ গঠনেও তিনি একটি নির্দেশনা প্রদান করে দিয়ে গেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই 7ই মার্চের ভাষণ হতে পারে একটি উৎসাহমূলক, একটি উদ্দীপনামূলক বক্তব্য। ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে যে দেশের ইতিহাস, বাঙালির ইতিহাস, কি করে বিভিন্ন নির্যাতন, নিপীড়নের পরেও একটি জাতি কি করে
শুধুমাত্র দৃঢ় মনোবল এবং দেশপ্রেম দিয়ে উপরে উঠতে পারে। আজকের এই সোনার বাংলাদেশ কি করে তারা করতে পারে। পরিশেষে আজকের এই 7ই মার্চের ভাষণ উদযাপনের জন্য যারা বিভিন্নভাবে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কাজ করেছেন সকলকে ধন্যবাদ, এবং আজকের অনুষ্ঠান যারা দেখেছেন সকলকে 7ই মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার জন্য অনুরোধ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে সেই দীপ্ত কল্পধারার মতো দীপ্ত কণ্ঠী বাণীগুলো আজও অমর, আজও উদ্দীপ্ত করে জাতীয় ঐতিহ্যকে। আমরা আমাদের জাতীয় জীবনে এবং পরবর্তী প্রজন্মের কাছে এই 7 মার্চের ভাষণকে পৌঁছে দিব তার যথার্থ মর্যাদায়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। করোনা কাল কাটিয়ে আবার সুন্দর এক পৃথিবীর প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। খোদা হাফেজ। জয় বাংলা।